শিবির আপনার আ কিছুদিন আগে ৫ই আগস্টের আগ পর্যন্ত তো শিবিরের একটা অংশ ছাত্রলীগ ছিল। ছাত্রলীগ ছিল। তারা তো অস্বীকার করতে পারবে না। যে তারা ছাত্রলীগের অ্যা পোস্টও হোল্ড করছে। সুতরাং তাদের যে কর্মকাণ্ড তাদের যে কর্মকাণ্ড এগুলিকে আ বা এগুলিকে আপনার ক্রিটিক্যাল দৃষ্টিতেই আমরা দেখি। কারণ এই যে আপনার ফটোকার্ড, এই যে বট বাহিনী, এই যে এগুলি তো জামাত, শিবির বিষয়ে তো অনেকটা পারঙ্গম। তারা তো যে জামাতের যে বট বাহিনী। আপনি এখন দেখেন হুম, আমি যদি একটা কথা বলি এবং যখন এটা প্রকাশ হবে আপনার আপলোড করবেন, জামাতের বট বাহিনী কিন্তু আক্রমণ করে। সিরিয়াস আক্রমণ করে। যদি তাদের হুম, হুম, বিরুদ্ধে হুম। যায়। তো এই জিনিসটা আ খুব ব্যাপক হারে হচ্ছে এবং যে ফটো কার্ডের যে বিষয়টা খুবই একটা জঘন্য অ্যা ব্যা বিষয়। তারা এইভাবে অ্যা একজন একজন একটা ফ্যামিলিকে তারা খুবই খারাপ, খুবই, খুবই নোংরা আরকি। এদের যে কথাবার্তাগুলি তো আমি দেখেছি খুবই নোংরা। যার ফলে এটা হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে যে, যে ২ টা ছেলেকে এরা আ ম্যান হ্যান্ডেল করছে যাকে ইংলিশে বলে, যাদেরকে মাইর দিছে, মারছে, হুম, অ্যা অস্ত্র ছাড়া, মানে বলেই ছাড়া হাতেই মারছে। এরা কিন্তু খুবই উল্টাপাল্টা কথা বলে। এত বাজে হুম, কথা বলে যে পায়ের তলা থেকে বিসমিল্লাহ বলে শুরু করব, সাদাকাল্লাহ বলে শেষ করব। এবং সে তো একজন টিচারকে মারছেও। একজন টিচারকে হুম, সে অ্যাসল্ট করছে এই ঢাকা ইউনিভার্সিটিতে, যেটা এটা আমার ক্যাম্পাস ছিল একসময়। আমি এখানে পড়াশোনা করছি। আমি ভাবতেই পারি না যে ঢাকা ইউনিভার্সিটির একটা ছাত্র একজন শিক্ষককে এইভাবে হেনস্থা করতে পারে, মারতে পারে। তা এটা হইছে ঢাকা ইউনিভার্সিটিতে। এবং যে হুম, ছেলেটা আপনার খুব লম্বা ছেলেটা, যে আমি আর বলতে চাই না যে তারকে নিয়ে খুব ট্রল করা হয়, যেটা ঠিক না। এবং তার কথাবার্তাও তো খুবই উদ্ভট সব কথাবার্তা। সে অ্যাকচুয়ালি হুম, আপনার বাংলা মাসের নামগুলি বলতে পারে না। জাতীয় সংগীত সে হুম, জানে না। সে হুম, মোনাজাতের সময় খাওয়া-দাওয়া করে। সেটা ইম্যাচিউর একটা ছেলে। এই ছেলে কি হুম, ঢাকা ইউনিভার্সিটির ডাকসুর কি সদস্য হতে পারে? আমি ভাবতেও পারি না। হুম, 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 যে হুম, ডাকসুর সদস্য হইতে হলে তাদের ভিতরে যে ম্যাচুরিটি, তাদের ভিতরে যে ভদ্রতা, এইগুলি তাদের নাই। আরেকটা বিষয় আপনি হয়তো খেয়াল করবেন কিনা, ঢাকা ইউনিভার্সিটির এখন ডাকসুর একটা অধিকাংশই বলতে গেলে এরা শিবির ছিল। মাদ্রাসার ছাত্র এরা। হুম, তো মাদ্রাসা হুম, কেন্দ্রিক যে কালচারটা ঢাকা ইউনিভার্সিটির কালচারের সাথে খাপ খায় না। সেইজন্যই কিন্তু আপনার কনফ্লিক্ট টা হচ্ছে। যে তারা যে হুম, ধরনের কথা বলে, যে ধরনের কর্মকাণ্ড, যে ধরনের আইডিওলজি নিয়ে কাওয়ালি গানের অনুষ্ঠান করে ঢাকা ইউনিভার্সিটিতে। অ্যা আ হুম, হুম, অনেক বিষয় আছে যে এই মাদ্রাসা কেন্দ্রিক যে মনোভাব, সে মনোভাব ঢাকা ইউনিভার্সিটির যে একটা উদার আ একটা কালচার, সেটার উপরে যখনই ইম্পোজ করতে গেছে, তখনই এই কনফ্লিক্ট হুম, টা কিন্তু হচ্ছে। এই কনফ্লিক্ট আরো হবে। এই কনফ্লিক্ট হুম, আরো হুম, হবে। এইটার জন্য আমি দোষারোপ করব শেখ হাসিনাকে। শেখ হাসিনা মাদ্রাসার ছাত্রদেরকে এই পাবলিক ইউনিভার্সিটিতে ঢোকার একটা সুযোগ করে দিছে। সুযোগ করে দিছে। হুম, আমি মনে করি যে এই সুযোগ তো তারা কাজে লাগাইতে পারতেছে না। তারা বেসিক্যালি এই ইউনিভার্সিটিতে পড়ার জন্য উপযুক্তই না। তাদের সেইভাবে ট্রেনিংই হয় নাই। তারা সেইভাবে হুম, হুম, সেই যেসব সাবজেক্ট তাদের পড়ার কথা, বাংলা বলেন, ইংরেজি বলেন, সায়েন্সের সাবজেক্ট বলেন, এগুলো তারা পড়ে না। না পড়ে হুম, তারা এই ইউনিভার্সিটির মধ্যে ঢুকে পড়তেছে। ঢুকে পড়েই তারা সেখানে নানাবিধ জটিলতা করতেছে। এটাকে আগের অবস্থায় নিয়ে যাওয়া উচিত। তাদের যদি ইউনিভার্সিটিতে পড়তে হয়, তাদেরকে বাংলা ২০০ মার্ক পড়তে হবে। ইংরেজি ২০০ মার্ক করতে হবে। সায়েন্সের সাবজেক্ট থাকতে হবে। সেকুলার এডুকেশন বলতে যেটা বোঝায়, সেখানে হাদিস পড়া, উর্দু ভাষা শিখে আইসা তুমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হইয়া আ এটাকে একটা মাদ্রাসা হয়ে গেছে এখন বলতে গেলে। অনেকেই বলে হুম, যে এটা হুম। একটা বড় মাদ্রাসা হয়েছে। না, সেখানে ছাত্র দলেরও তো মানে যদিও আমরা আসলে ছাত্র দলকে সেভাবে আমরা দেখি রাকিবকে আমরা দেখেছি খুব সহজ সরলভাবে সবসময় কথা বলে। আমি আবিদুলের ব্যাপারে আসলে ওরা এই কাজগুলো করতে পারে কিনা বা এদের দ্বারা সম্ভব কিনা আমরা সেরকম ডেসপারেট আসলে দেখিনি। তো হঠাৎ করে বা শিবিরের লোকজনকেও আমরা ওরকম ডেসপারেটলি কাজ করতে দেখিনি। হঠাৎ করে এরকম একটা বড় ঘটনা এবং এটার রেশ কিন্তু চলছে। তো ছাত্র দলকেও আমরা কি এটার সন্দেহের বাইরে
থাকতে পারে কিনা যে না, ছাত্র দল হলো বাইরে মানে কি হুম, ছাত্রদল তো আর ধোয়া তুলসী পাতা না, ছাত্রদল তো হুম, ধোয়া পাতা পাতা না, ছাত্রলীগ তো না। এগুলি এখন ঘটনা হচ্ছে যে ছাত্রদলে কিছু বয়স্ক লোককে তারা ঢুকাচ্ছে ইউনিভার্সিটিতে মানে হুম, হলে। হুম, এটা নিয়ে কনফ্লিক্ট হয়েছে। আমি 25 বছরের উপরে কোনো ছাত্রকে ইউনিভার্সিটিতে পড়ার জন্য আমি দেখতে চাই না। দেখতে চাই না কেন? যে আপনার যদি হুম, 25 বছর একটা লোক বলবো, ছাত্র বলবো না, সেই লোকটা ইউনিভার্সিটি কি পড়বে? এত বছর পড়তে পারে নাই, তার দরকারটা কি? তাদের যদি বিদ্যার প্রতি এত আকর্ষণই থাকে, তাদের জন্য হুম, একটা আলাদা ইউনিভার্সিটি করে দেওয়া যায়। বয়স্কদের ইউনিভার্সিটি, বয়স্কদের ইউনিভার্সিটি করে দিতে পারে। কিন্তু হুম, আপনার 40 বছরের একটা লোক, সে 18-20 বছরের ছেলে মেয়েদের মানসিকতার সাথে তাদের তো মিলবে না। এটাও তো একটা দেখতে হবে। তো এই সবগুলি হুম, হুম, দেখলে বোঝা যায় যে বাংলাদেশের ছাত্র রাজনীতি বন্ধ করার বা স্থগিত করার একটা চিন্তা ভাবনা করা দরকার। কারণ ছাত্রদের তো এখানে এই রাজনীতি করার জন্য পাঠানো হয় নাই। এখানে যে প্রচুর পরিমাণে টাকা ব্যয় হয়, সরকারি টাকা। প্রচুর টাকা ব্যয় হয়। হুম, এই টাকা ব্যয় করে তারা এই আ আ এই রাজনীতি করে বেড়াবে। এরা কখন ক্লাসে যায় আমি সেটাও বুঝি না। এরা কখন পড়ে? হুম, হুম। পড়াশোনা নিয়ে কিন্তু ওদের আলোচনা নাই। ওদের আলোচনা এবং হচ্ছে আপনি যে কোথায় দেখবেন যে প্রতিদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে সংবাদ সম্মেলন হচ্ছেই। মানে ছাত্ররা বসে বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলছে। মানে আসলে ৫ই আগস্টের পরে আমরা ছাত্রদেরকে এসব কর্মকাণ্ডে বেশি দেখতে পাচ্ছি। বিভিন্ন সংগঠন তৈরি হচ্ছে দিনের পর দিন। প্রতিদিনে দেখবেন যে একেকটা সংগঠন তৈরি হচ্ছে। তো এইটা কি তাদেরকে আসলে ৫ই আগস্টের পরে ছাত্রদের জন্য কি এটা রাজনীতিটা লাভজনক হয়ে গেল? অত্যন্ত লাভজনক একটা বিষয় হয়েছে। আপনি দেখেন যে ইউনূস সাহেব, তার দরকার ছিল যে এদেরকে বলা যে তোমরা এখন চলে যাও, আ ক্লাসে যাও। সেটা না করে সে ছাত্রদেরকে সেক্রেটারিয়েটে বিভিন্ন মিনিস্ট্রিতে অ্যাসাইন করে দিছে যে এখানে তোমরা যাও। যার ফলে ছাত্রদের হাতে সে অনেক টাকা অর্জনের সুযোগ করে দিছে। একটা জেনারেশনকে এই বৃদ্ধ লোকটা ধ্বংস করে চলে গেল। এটার কিন্তু হুম, এর রেশ কিন্তু সহজে কাটবে না। কারণ কি? আপনি দেখুন আজকে একটা দেখলাম যে ইলিয়াস হোসেন, হুম, আপনাদের আ ইউএসএ আছে। ইলিয়াস হোসেন একটা অভিযোগ করছে যে কোন একটা গ্রুপ থেকে কনফিডেন্স গ্রুপ থেকে এই সার্জিস আলম সে নাকি হুম, ২০ কোটি টাকা উৎকোচ হুম, নিছে। ২০ কোটি টাকা হুম, ক্যান ইউ ইমাজিন? সত্য কি মিথ্যা হুম, জানি না। কিন্তু তার লাইফস্টাইল তো বলে যে অ্যা সে বহু টাকার মালিক। লাইফস্টাইল থেকেই বোঝা যায় হুম, বহু টাকার মালিক। এবং তাদের যে এই যে টাকা আয়ের যে সুযোগটা, এই সুযোগটা করে দিয়েছেন কিন্তু এই ইউনূস সাহেব। ইউনূস দিয়ে সাহেব। এখন একটা জেনারেশন পঙ্গু করে ফেলাইছে। কারণ তাদের দেখাদেখি অন্যরাও তো ভাববে যে এইভাবে যদি আন্দোলন করা যায়, এইভাবে যদি নেতা হওয়া যায়, উঠতি নেতা হুম, কিন্তু অনেক। তারাও চায় যে আমরাও কিছু দেখি টাকার পয়সা করতে পারি কিনা। চিরকালের জন্য হুম, সেট হয়ে যাওয়া। চিরকালের জন্য তো এরা সেট হয়ে গেছে। এরা এখন অনেক হুম, গণতন্ত্রের কথা বলবে, অনেক সুশাসনের কথা বলবে। কিন্তু একটাবার দুর্নীতির কথা বলবে না যে তারা যে এই যে কিভাবে টাকাটা পাইল? কিভাবে তারা হুম, এই গাড়ি কিনে, কিভাবে তারা ফ্ল্যাট কিনে, কিভাবে তারা এত অফিসের দেয়। এই জিনিসগুলি যদি না দেওয়া সেজন্য তো আপনার এনসিপির প্রতি মানুষের কোনো আস্থা নাই। কোন রকম আস্থা নাই। হুম, এই যে ফেনীর বন্যায় যে টাকাগুলি দিল পাবলিকে বিশ্বাস করে, সে টাকাগুলি কোথায়? হুম, বলে কি আমরা গভর্নমেন্টে দিয়ে দিছি। গভর্নমেন্টে দিছো সে গভর্নমেন্টের বলো গভর্নমেন্টকে যে তুমি দেখাও টাকাটা গভর্নমেন্টের ফান্ডে দেয়া হইছে। জমা হয়েছে। এসব এসব হলো কি একটা জেনারেশন জাতির কাছ থেকে বিশ্বাস হীনতায় ভুগতেছে। জাতি তাদেরকে আর বিশ্বাস করে না। আমি বিশ্বাস করি না।